মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে। আরজি করে নয়া টান নিশানায় কোন কাউন্সিলর, কাকু পরিচয়ে মাতব্বরি কার? এক কাউন্সিলর বলছেন অন্যের কথা। আরো একবার জানিয়ে রাখি, 9 আগস্ট আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আরজি করে এবার নয়া টান নিশানায় কোন কাউন্সিলর, কাকু পরিচয়ে মাতব্বরি কার? এক কাউন্সিলর বলছেন অন্যের কথা। আরজি করে নয়া টান নিশানায় কোন কাউন্সিলর, কাউন্সিলরের ভূমিকা কি ছিল, কাকু পরিচয় মাতব্বরি কার? সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কোন কাউন্সিলর, তার কি অন্য কোনো ভূমিকা ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, নির্যাতিতা ছাত্রীর যে বাড়ি, সেই বাড়ি কিন্তু পানিহাটি পৌরসভা 34 নম্বর ওয়ার্ড এলাকা, এবং সেই এলাকাতে প্রাক্তন কাউন্সিলর অর্থাৎ সিপিএম আমলে বামফ্রন্টের কাউন্সিলর ছিলেন সঞ্জীব মুখার্জি, এবং তারপরে পরবর্তী কাউন্সিলর ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোমনাথ দে। এবং তোমাকে জানিয়ে রাখি যে যখন এই ময়না তদন্তের সময় হয়, সেই সময় কিন্তু সঞ্জীব মুখার্জি যে রয়েছে, সে হচ্ছে নির্যাতিতা ছাত্রীর একদম বাড়ির ঠিক পেছন দিকে থাকে, এবং সেই সঞ্জীব মুখার্জিকে কিন্তু কাকা বলে ডাকতো এই নির্যাতিতা ছাত্রী। এবং সেই জায়গা থেকে কিন্তু ময়না তদন্তের সময় সঞ্জীব মুখার্জি তার বাবা মার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এই সোমনাথ দে যে কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, সে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যখন এই নির্যাতিতা ছাত্রীর ময়না তদন্ত হয়, তখন কিন্তু সে সেখানে পৌঁছতে পারেননি। ময়না তদন্তের যখন হয়ে যায়, যখন দেহ সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন কিন্তু সে সেখানে গিয়ে পৌঁছায়। এবং প্রথম থেকেই কিন্তু মা বাবার সঙ্গে ছিলেন প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি সেখানকার সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি, সে কিন্তু মা বাবার সঙ্গে প্রথম থেকেই ছিলেন। এবং প্রাক্তন কাউন্সিলর যে সঞ্জীব মুখার্জি, যার নাম আসছে, তাকে কিন্তু এই নির্যাতিতা ছাত্রী কাকু বলে ডাকতেন, এমনটাও কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছেন। এবং একদম পরিষ্কারভাবে আমাদেরকে বাড়িতে তিনি বলেছেন যে সঞ্জীব মুখার্জিকে এই নির্যাতিতা ছাত্রী কাকু বলে ডাকতেন। চিকিৎসক অপূর্ব বিশ্বাস যে কথাটা বলেছেন যে প্রাক্তন কাউন্সিলর এবং আগে কাকু বলে তারপরে প্রাক্তন কাউন্সিলর বলে সেই রাতেই ময়নাতদন্ত করতে হবে, নাহলে রক্তগঙ্গা বইয়ে দেব, সেই যে অভিযোগটা তিনি করছেন, তিনি যেটা বলছেন বাইটে, সেই জায়গা থেকে কিন্তু প্রাক্তন যে কাউন্সিলর রয়েছেন সোমনাথ দে, তিনি কিন্তু অভিযোগের আঙুল তুলছেন তার আগের অর্থাৎ সিপিএমের বামফ্রন্ট আমলে যে প্রাক্তন কাউন্সিলর ছিলেন সেই 34 নম্বর ওয়ার্ডের সঞ্জীব মুখার্জি, তার দিকেই। কারণ তিনি বলছেন যে সঞ্জীব মুখার্জিকে সেই নির্যাতিতা ছাত্রী কাকু বলে ডাকতেন, এবং মা বাবার সঙ্গে কিন্তু প্রথম থেকেই একদম কাউন্সিলর 34 নম্বর ওয়ার্ডের সোমনাথ দে, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনবো। পোস্টমর্টম যখন হয়েছে, যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দা ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম এমএলএ সাহেবের সাথে, তখন শুনতে শুনতে যেতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে আমি যতটুকু শুনেছি মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালে সঞ্জীব মুখার্জি ছিলেন আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি, এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে ফোনটা ওনার তরফ থেকে কোন ফোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম কি হয়ে গেছে? না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে, এবং সেটা পোস্টমর্টম বডি যায়। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার, দ্রুত ময়নাতদন্ত শেষ করতে চাপ, দ্রুত ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি বিস্ফোরক ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে।
সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই যে ময়নাতদন্ত করার জন্য যে চাপ দেওয়া হয়েছে, তাতে কি রিপোর্টে গরমিল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, না গরমিল হতে পারে? তো সিবিআইয়ের পক্ষ থেকে এমনটাই মনে করা হচ্ছে, রিপোর্টে কিন্তু গড়বিল হতে পারে, শুধু চাপ দেওয়া হয়েছিল এমনটাই কিন্তু মনে করছে। সেই কারণেই ময়নাতদন্তকারী যে চিকিৎসকের দায়িত্বে যিনি ছিলেন অপূর্ব বিশ্বাস, তাকে কিন্তু আজকে তলব করা হয়েছিল। এবং দুপুর 3টের পরবর্তী ক্ষেত্রে তিনি যখন একেবারে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসে পৌঁছন, তারই পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়। এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যখন শুরু করা হয়, সেখানেও সিবিআই আধিকারিক কিন্তু একেবারে তাকে বারবার এই প্রশ্নই করেছিল। তিনি এই জিজ্ঞাসাবাদে কিন্তু যেমনটা বিস্ফোরক স্বীকারোক্তি বাইরে বেরিয়ে দিয়েছেন, সিবিআই আধিকারিক একই রকম দিয়েছেন। তার কারণ যে একেবারে ময়নাতদন্ত করার জন্য কিন্তু তাকে যে চাপ দেওয়া হয়েছিল, এবং ওই দিন যদি ময়নাতদন্ত না হতো 9ই আগস্ট, তাহলে কিন্তু রক্তগঙ্গা বইয়ে দেবে, এমনটাও কিন্তু বলা হয়েছিল। এবং যে হুমকি দিয়েছিল বা যে বলেছিলেন, তিনি কাকা বলে পরিচয় দিয়েছিলেন, পরিবারের সদস্যদেরকে কিন্তু একেবারে তাড়াতাড়ি সেখানে আসতে বলেছিলেন, ময়নাতদন্ত হবে সেই কারণে। এবং পরিবারের সদস্যরা সেখানে যখন এসেছিলেন, কাগজপত্র নিয়ে আসতে সময় লেগেছিল, সেই কারণেই কিন্তু বলা হয় ময়নাতদন্তের ক্ষেত্রে বেশ কিছুটা সময় লেগেছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তিনি কিন্তু নিজেকে প্রাক্তন কাউন্সিলর বলেও দাবি করেছিলেন। এক্ষেত্রে কিন্তু একেবারে তাকে এক প্রকার হুমকি বলা যেতে পারে, এমনটা বিস্ফোরক স্বীকারোক্তি তিনি যেমন সিবিআইকে জিজ্ঞাসাবাদে দিন, তার পরবর্তী ক্ষেত্রে যখন তিনি বেরিয়ে যান 5 ঘন্টা যে জিজ্ঞাসাবাদের পরে সিজিও কমপ্লেক্স থেকে যখন বেরিয়ে যান, সেই সময় কিন্তু একই রকম এই বিস্ফোরক স্বীকারোক্তি ক্যামেরার সামনে দেন। এবং তিনি বলেন যে একজন ব্যক্তি, তিনি তার কাকা পরিচয় দিয়েছিলেন, এবং ওই দিন 9ই আগস্ট যদি কোনোভাবে পোস্টমর্টম না হয়, তাহলে কিন্তু একেবারে রক্তগঙ্গা বইয়ে দেবে। কে সেই ব্যক্তি, কে প্রাক্তন তিনি এই কাউন্সিলর, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের পক্ষ থেকে সেই খোঁজ খবর নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই প্রাক্তন যিনি কাউন্সিলর, তাকে কিন্তু তলব করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সিবিআইয়ের পক্ষ থেকে শুরু করা হয়েছে। এবং পোস্টমর্টম যে ক্ষেত্রে হয়েছে, এক্ষেত্রে মনে করা হচ্ছে চাপ সৃষ্টি যেহেতু করা হয়েছিল, সেক্ষেত্রে পোস্টমর্টমে কোনো গোলযোগ থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। যদিও গোটা বিষয় সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, আর্যিকরে তরুণী চিকিৎসক খুন ধর্ষণের ঘটনায় ফের সুদীপ্ত রায়ের বাড়িতে এবার সিবিআই আধিকারিকরা তার বাড়িতে যান, এবং আর্যিকরের তদন্তে ফের চিকিৎসক বিধায়কের বাড়িতে সিবিআই, সুদীপ্ত রায়ের স্মৃতির বাড়িতে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। অর্পিতা, সিবিআই সূত্রে ঠিক কি জানতে পারছো? জানি রাখি যে আরজিকর হাসপাতালে খুন এবং ধর্ষণের ঘটনাতে ফের সিবিআই টিম কিন্তু এই বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে, এবং এই বিধায়ক এবং চিকিৎসক তার যে হাসপাতাল এবং যে বাড়ি রয়েছে সিটিতে, সেখানেই সিবিআই এর 3 সদস্যের টিম আসে, এবং সেখানে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা আসে। মূলত কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই সুদীপ্ত রায়, এবং সেই সুদীপ্ত রায়ের যে কল লিস্ট, সেই কল লিস্টে বেশ কিছু সন্দেহভাজনের নাম্বার রয়েছে। তার কারণ আজকে আরজিকর হাসপাতালে সিবিআই একটি টিম যায়, সেখানে কিন্তু মূলত যে যারা কিনা সাক্ষী, যারা ঘটনার যেদিনকে দেহ উদ্ধার হয় অর্থাৎ 9ই আগস্ট, সেদিনকে সেই ঘটনাস্থলে বেশ কিছু সাক্ষী সেখানে গিয়েছিল বা যেখানে তারা ছিলেন, তারা অনেকেই কিন্তু সেখানে প্রমাণ লোপাট করেছিল বলে সেরকমটাই অনুমান করছে সিবিআই এর গোয়েন্দারা। সেই কারণে তারা চিহ্নিতকরণের জন্য যায়, এবং তারই সূত্র ধরে বেশ কিছু নাম্বার পাওয়া গিয়েছে যা কিনা সুদীপ্ত রায়ের সঙ্গে সেখানে যোগাযোগ ছিল কিনা সেই বিষয় নিশ্চিত, এবং বেশ কিছু সন্দেহজনক যে নাম্বার, যে যারা কিনা এই 9ই আগস্ট সুদীপ্ত রায়ের সঙ্গে কথা হয়েছিল, তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা, মহিলা অফিসার সহ তারা সিটিতে এই বিধায়কের বাড়িতে তারা এসেছেন। প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় অতিক্রান্ত, এখনো অব্দি কিন্তু বয়ান রেকর্ড চলছে। এবং সুদীপ্ত রায় তার যে কল লিস্ট, সেই কল লিস্টের সূত্র ধরেই এবারে আরজিকরে খুন ধর্ষণ মামলায় সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ। এর আগেও কিন্তু সিবিআই টিম একবার এসেছিল। বেশ।